দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। শুরুতেই শাহাবুদ্দিন চাকলাদার ভাই, আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি হকির মানুষ, আমি একটু জানতে চাই যে গেল এক মাসে হকির কি কি পরিবর্তন হয়েছে, যদিও খুব বেশি সময় নয়, এক মাস, তারপরও আপনি যেমনটা চেয়েছিলেন তার কতটুকু কি করতে পেরেছে দেশের হকি? এবং আমরা সবাই জানি যে একটা সার্চ কমিটি যেহেতু গঠিত হয়েছে, সার্চ কমিটি আসছে, ইমরুজ আসছে সার্চ কমিটির দায়িত্বে, ও নিজেও একসময় খেলতো এবং খেলার সম্বন্ধে ভালো জ্ঞান আছে। এমন না যে একজনরে ধরে বসায় দেওয়া হয়েছে যে খেলার জ্ঞান নাই, বাট ওর কাছে অনেক দায়িত্ব আর কি। প্রথম কথা হলো যে আমাদের খেলার মাঠ নেই বাংলাদেশে, ঢাকাতে তো নাই। আপনি চিন্তা করে দেখেন যে মাঠগুলো আছে এর বাইরে তো দরকার মাঠের, কোথায় মাঠ আপনি পাবেন? আমরা রেসকোর্স বিকেএসপি ছাড়া সেভাবে অনুশীলনের বিকেএসপি তো নিজস্ব একটা জায়গা, আপনারা তো গেলে ওখানে দিবে না। তা আমাদের জন্য কোন জায়গাটা? আমি একটা কথা বলতে চাচ্ছি, পাশে ইকরামুল জমন ভাইও আছেন, যে আমরা যদি রেসকোর্স ময়দানটাকে এইভাবে একদম ফেলায় না রেখে ওখানে তো 3-4টা প্র্যাকটিস মাঠের জন্য সরকার থেকে পারমিশন নেওয়া যায়। বর্তমান উপদেষ্টারা যদি এই দায়িত্বটা নেয় যে রেসকোর্স ময়দানটা এরকম জঙ্গল করে ফেলায় না রেখে, আর ওখানে আশেপাশে আমরা নিজেরও দেখি যে ভিতরে গিয়ে এই মেয়ে ছেলে বসে আড্ডা দিচ্ছে, সেটাও কমতো আর কি। ভিতরে 4-5টা মাঠ থাকলে জনগণ যাতায়াত করতো, স্টেডিয়াম করার দরকার নাই। আর পৃথিবীর ইতিহাসে যা হয় না আমাদের তাই হয়, আমরা স্টেডিয়াম করলেই দোকান দিয়ে দিই। পৃথিবীর কোথায় স্টেডিয়ামে দোকান নাই। এই যে ঢাকা স্টেডিয়ামটা তৈরি করেছিল পাকিস্তান দোকানটা স্টেডিয়াম বানানোর সাথে দোকান দিয়ে দিল। ওদের হোল পাকিস্তানে কোনো স্টেডিয়ামে দোকান নাই, বাট একটা দুষ্টামি করে দিয়ে গেল যে তোদের এখানে একটা দোকান, স্টেডিয়ামে দোকান দিয়ে গেলাম, যেটা পাশাপাশি মিলেও না। আপনি আমাদের আর্মি স্টেডিয়ামে আসেন, কত চমৎকার, কোনো দোকান নাই, কিছু নাই, ওখানে খেলা দেখেন, বাইরে আসেন, মনটাও ভালো থাকে। এখানে তো খেলা মন ভালো করার জন্য যান, বাইরে এসেই যখন দেখবেন ধাক্কা ধাক্কি হকারদের সঙ্গে, তখন কি মন ভালো থাকে? তো এইটা আমাদের সমগ্র বাংলাদেশটাকে এই দোকান কালচারটা খেয়ে দিয়েছে। আমার আরেকটা প্রশ্ন আছে, একটা টিম যখন বিদেশ যায়, ক্রিকেট বাদে সবারই টাকার টানাটানি পড়ে। তো আমাদের স্টেডিয়ামের যে এত দোকান, এই দোকানের এত ভাড়া, এই ভাড়া, এই টাকাগুলো কই যায়? এগুলো যদি ফেডারেশনে দিয়ে দেয় তাহলে তারা আরাম করে বিদেশে টিম পাঠাতে পারে। যে কোনো টিম বাইরে যাওয়া শুরু হয় তখন শুরু হয়ে যায় স্পন্সরের জন্য এখানে যাই ওখানে যাই, কি করব। এই সেদিনকে আবার দেখবার স্পন্সর, সেদিনকে দেখলাম ওই যে তীরন্দাজ যারা আর্চারি, তারা 2 জন যাবে বিদেশ, সাথে 14 জন যাবে। পরে এটা থামানো হয়েছে, কিন্তু 14 জনের নাম ঢুকলো কিনা 2 জনের জন্য? যারা এটা করতেছে, হকিতেও এমন কিছু একটা ঘটতে যাচ্ছিল একেবারেই, সব জায়গায়, মানে হকির সাথে কোনোভাবেই জড়িত ছিলেন না কখনো সম্রাট বোরহানুল হক সম্রাট। আপনি একটা বড় মাছ ধরতে হলে আমরা কি করি? একটা আধার দিই না ছোট্ট, তা আমরা প্লেয়ার রইল আধার, আমাদের ঘাড়ে ভর করে এই দল বল সব বিদেশ ঘুরতে যায়, প্লেয়ার রইল আধার। আপনি আরেকটা কথা বলবো, সেদিনকে একটা ছেলে মারা গেছে আমাদের, ফজলু, তার জন্য আমরা সবাই চান্দা তুলতেছি। তা আমাদের দুস্থদের জন্য এই যে ফেডারেশনের আর দোকান থেকে এত টাকা পায়, তার জন্য একটা দুস্থ যদি একটা ফান্ড থাকে, তাহলে তো এই ফজলুর জন্য আমাদের এই যে জনজনের টাকা চাওয়ানোর দরকার হয় না। এটা তো ওর বউ বাচ্চা যারা লজ্জা পাচ্ছে, ওর একটা মেয়ে আছে 9-এ পড়ে, তারা লজ্জা পাচ্ছে যে বাবার জন্য লোকে দান করছে। কেন? একটা দুস্থ ফান্ড থাকুক যেখান থেকে এই দুস্থ প্লেয়ারদের দেওয়া যায়। তো এগুলো কেন হচ্ছে না? আগে তো হয়ই নাই। এখন যারা উপদেষ্টা আছেন তাদের অনুরোধ, তারা ক্রীড়াঙ্গনের দিকে মত দেন। তাদের বয়স কম, খেলাধুলা হয়তো খুব কমই জানেন, বাট যারা জানেন তাদের নিয়ে তারা যাতে বসুক। উপদেষ্টাদেরকে ধন্যবাদ দেই, কিন্তু একই সাথে বলি তারা বসুক, যারা খেলাধুলা জানে, খেলাধুলার দুর্বলতা বুঝে, অভাব অনটনটা বুঝে, এবং আগামীতে কী করা যায় সেটা নিয়ে বসুক। তারা খুব একটা জানে না ক্রীড়াঙ্গন নিয়ে, আমি স্পষ্ট বলতে পারি, বাট জানার চেষ্টা করুক। ধন্যবাদ। ইকরাম ভাইয়ের কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে আসলে দেশীয় ক্রীড়াঙ্গনের সাথে যেভাবেই হোক জড়িত রয়েছেন, তার পরিপ্রেক্ষিতে যেভাবে একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো বাংলাদেশে, যে গণ অভ্যুত্থানটা হলো, সেটার আপনার কাছে কি মনে হয় যে ক্রীড়াঙ্গনে সেটার প্রভাবটা সোফার এখনো পর্যন্ত কেমন পড়েছে, এবং গতিপথটাই বা কেমন হতে পারে সামনের দিনগুলোতে? আসলে রাজনৈতিক যে পটভূমি পাল্টে গেছে, পুরোপুরি পাল্টে গেছে। 5 তারিখ থেকে একদম আলাদা হয়ে গেছে। 8 তারিখে ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করেছে।
তো এখন যে জিনিসটা হয়েছে কি, দিস ইজ দ্য টাইম, এখনই সময় ক্রীড়াঙ্গনকে মেরামত করার। আমাদের ক্রীড়াঙ্গন কিন্তু সুষ্ঠু অবস্থায় চলছে না, এবং এটা কিন্তু 53 বছরের একটা ট্রেন্ড আছে, আমাদের স্বাধীনতার 53 বছর যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে সুস্থ অবস্থায় চলছে না। এখন এই সুস্থ অবস্থা না চলাতেই কিন্তু আমরা ক্রীড়াঙ্গনের বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় পড়ে গেছি, এবং এইগুলি পড়ার পরে করা হচ্ছে। এখন মনে হচ্ছে যে ছাত্র আন্দোলনের যে জিনিসটা হয়েছে, ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে ক্রীড়াঙ্গন যে হয়েছে, দিস ইজ দ্য টাইম টু চেঞ্জ দ্য ক্রীড়াঙ্গন। কীভাবে চেঞ্জ হবে? এখানে সংস্কার, এখানে সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু সংস্কার কিন্তু আমরা সোজাসুজি হয় না। আপনি যদি পুরোপুরি ক্রীড়াঙ্গনের যে 53 বছরের ইতিহাস দেখেন, বা এখন যে অবস্থা বিরাজ করতেছে, এই প্রবলেম ওই প্রবলেম এই সব কিছুর আসল জায়গায় গোড়ায় একটা জায়গায় প্রবলেম, সেটা হয়েছে যে 55টা ফেডারেশন বা 54টা ফেডারেশনের গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রে হাত দেওয়া। এই গঠনতন্ত্রেই কিন্তু বীজ বপন করা আছে, এখানেই কিন্তু নাই গণতন্ত্র, এখানেই নাই বিভিন্ন ধরনের জিনিস করা, যে যার পরিপ্রেক্ষিতে হচ্ছে। আমরা এখন যে ক্রীড়াঙ্গনকে দেখছি, এই ক্রীড়াঙ্গন কিন্তু অন্যরকম একটা ক্রীড়াঙ্গন। এই ক্রীড়াঙ্গনে কি দিয়ে কিন্তু আপনি কোনো কিছু করবেন না, লক্ষ্যহীন একটা ক্রীড়াঙ্গন চলছে এখন। এটা কিন্তু স্বীকার করতে হবে এখন, কারণ আপনি যদি চেঞ্জে না যান, আপনি যদি এই পরিবর্তনে না যান, এবং পরিবর্তনে কিন্তু যেতে হলে, আমি আবার বলছি, দিস ইজ দ্য টাইম, এখনই সময়। কারণ 1990 সালে যখন আমরা করেছিলাম, যখন একটা পরিবর্তন আসছিল দেশে, তখন আমরা গণতন্ত্রের কথা বলেছিলাম, কিন্তু সেটা কিন্তু কিছু হয় নাই। 34 বছর পরে আরেকটা সুযোগ আসছে, এই ধরনের সুযোগ আর কখনো আসবে না। এখন ক্রীড়াঙ্গনকে যদি ঠিক করতে হয়, সত্যি যদি আমরা ক্রীড়াঙ্গনে চাই, সত্যি যদি আমরা ক্রীড়াঙ্গনের থেকে গণতন্ত্র চাই, যদি সত্যি বৈষম্যর অবসান চাই, যদি আমরা একত্ববাদিতার বিরুদ্ধে যেতে চাই, যদি আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যেতে চাই, যদি আমরা একটা সুস্থ ক্রীড়াঙ্গন চাই, সুস্থ ক্রীড়াঙ্গনের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এখন কাজ করতে হবে। এবং কাজ করতে হলে কিন্তু প্রথমেই যেটা করতে হবে, আমাদের সমস্ত ফেডারেশনগুলোর গঠনতন্ত্র যেগুলো আছে, গঠনতন্ত্র এবং বাইলজগুলোতে পরিবর্তন ইভেন নতুন করে লেখা, সেটাও কিন্তু দরকার আছে। এই ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলে নেই, এখানে তিনটা জিনিস, অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্রিকেট বোর্ড আর ফুটবল ফেডারেশনরা আলাদা কন্ট্রোল হয়, এখানে অ্যাপ্রুভ করা। আর সমস্ত গঠনতন্ত্র কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, এখানকার জাতীয় পরিষদ। এই গঠনতন্ত্রটা লেখা হয়েছে নিজস্ব ইচ্ছার পরিবর্তে। আমি যেন বছরের পর বছর কথার কথা বলছি, থাকতে পারি একটা, আমি অনেক ফেডারেশন থেকে শুরু করে আমরা ক্রিকেট বোর্ড কিংবা ফুটবল ফেডারেশন, জেলাতেও জেনারেল সেক্রেটারি থাকতে পারি, এখানেও জেনারেল সেক্রেটারি থাকতে পারি, ওখানেও জেনারেল সেক্রেটারি পারি, আমি যেন বিভাগে থাকতে পারি, বিভিন্ন অবস্থায় চলছে। আমি কাউকে করছি না, কিন্তু এটা তো হয়েছে কি জানেন, এটা একনায়কতন্ত্র হয়েছে। আমাদের গঠনতন্ত্রে বীজ বপন করা হয়েছে একনায়কতন্ত্রের, এটাই হয়েছে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। এখন যে জিনিসটা হয়েছে, যে গভর্নমেন্ট কিন্তু একটা স্টেপ নিয়েছে। গভর্নমেন্ট কি স্টেপ নিয়েছে? উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে একটা অ্যাডহক কমিটি করে ফেলেছে। কিন্তু এখানেও কিন্তু আরেকটা জিনিস আছে, এখানে কিন্তু আবার সরকারের কন্ট্রোল চলে আসছেন, বিভাগীয় কমিশনার, জেলা এবং আমলাতন্ত্রের এই জিনিসটা চলে আসছে। এইটা ঠিক আছে, এখন অ্যাডহক কমিটি 7 নম্বর আছে, তবে আরো কিছু কিছু ব্যাপারে কথা বলা যায় হোক, এগুলো এখন এত কম সময়ের মধ্যে বলা মুশকিল, যে 495 জন ক্রীড়া সাংবাদিকও পাওয়া যাবে না, এগুলো হবে না, আপনারা সবই জানেন, আপনারা তো বিশেষজ্ঞ মানুষ সবাই। তো এগুলো কিন্তু এবং সাংবাদিকদের পক্ষ থেকে আসলে এর বিরোধিতা করা হয়েছে, এগুলো কিন্তু মানে না। দ্বিতীয় কথা হচ্ছে, একটা সার্চ কমিটি করা হয়েছে। সার্চ কমিটি ঠিক আছে, সার্চ কমিটি করা হয়েছে, কিন্তু সার্চ কমিটির দায়িত্বটা কি হবে সেটা একটা। এখন কিন্তু 1 মাস পার হয়ে গেছে, আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি করতে হচ্ছে, এখন করতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা ফেডারেশনের গঠনতন্ত্র নিয়ে কাজ করা। এই কাজ কিন্তু 1-2 জন করতে পারবে না, সম্মিলিতভাবে সবাই করতে হবে, এবং কার কি অবস্থান ওটা বুঝতে হবে, এবং আমরা কোন কোন ক্লজ বাদ দেব। যেমন আমরা বলতেছি বৈষম্য আছে, আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারি নাই যে একটা ফেডারেশনে একজন মেয়ে, মানে সাম্যর ক্রীড়াঙ্গন বানাতে চাই, একজন লেডি এক্সিকিউটিভ কয়জন থাকবে, জেন্টস মেল এক্সিকিউটিভ কতজন থাকবে, কি থাকবে, এগুলো কিন্তু কোনো কিছুই ঠিক নাই, এখানে করা হয়ে গেছে। শুনলে অবাক লাগে, এই স্বাধীন দেশে 53 বছর পার হয়ে গেছে, সেখানে অনেক ফেডারেশনের সেন্ট্রাল কমিটিতে মহিলাদের স্থান নাই, মহিলা নেই, এবং দিনের পরে দিন 30 বছর 35 বছর ধরে এটা কিন্তু তাদের দোষ না,
এটা কিন্তু কনস্টিটিউশন তাকে করছে। আমরা এখন কাউকে করতে পারবো না। আমরা বলছি গণতন্ত্রের চর্চা হয় না। গণতন্ত্রের চর্চা হবে কেমন করে? গণতন্ত্রের চর্চাটা তো আগের থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য এবার যখন আমি দেখলাম যে উপজেলা, জেলা আর বিভাগে আবার করা হয়েছে, এখন তো 7 জনের করা হয়েছে কমিটি, কিন্তু সেই কমিটিতে যারা থাকবেন আমরা সবাই জানেন এগুলো, কিন্তু আবার তো সেই ডিসি সাহেব, আবার তো সেই উপজেলার সেই ভদ্রলোক, আমলাতন্ত্র। ঠিক আছে, আমলাতন্ত্র বলছি না, আমলাতন্ত্র থাকুক, কিন্তু আমলাতন্ত্র দিয়ে এটা চলবে না। তারপরে দেখেন আপনি একটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। সমস্ত ফেডারেশনের প্রেসিডেন্টগুলো কারা? সমস্ত ফেডারেশনের প্রেসিডেন্টগুলো সরকার কর্তৃক। কেন কেন হবে? তারা কেন ইলেক্টেড হবে না? তাদের ইলেক্টেড হবে। এখন কারা ইলেক্টেড করতে পারে? আমরা যে বলছি ফোরাম আছে, সব জাতীয় আছে, একটা 2 দলের 2 রকম পার্টি আছে যারা রাজনীতি করে, সব কিছু করে, তাদেরও আছে, কিন্তু এগুলো নিয়ে না সিস্টেম। এখন বসা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বসে করা। আমি চাইবো যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে ইন্টারিম গভর্নমেন্টের যে ওনারা আছেন, ওনারা এই জিনিসগুলো খেয়াল করবেন, এবং স্পোর্টসে কিন্তু খুব জলদি করতে হবে। এটা কিন্তু করতে হবে, এবং এটা কিভাবে পাস করাইতে হবে। এখন যদি সব কিছু ঠিক করা হয়, তাহলে কিন্তু ওনারা, আমার একটা হিসাব আছে, আমি যেটা নিয়ে কাজ করেছি, মানে আমি নিজে কাজ করছি, মানে এখন যেটা বিষয় হচ্ছে যে এখন যে ধরনের সিচুয়েশন, এটা করা যেহেতু অ্যাকচুয়ালি এখন কিন্তু খুব ইজি, ন্যাশনাল কনস্টিটিউশনই যেহেতু এখনো পর্যন্ত আমাদের বলবৎ নেই, সেই জায়গাটা থেকে যে কোনো কিছু করতেই পারে। হ্যাঁ, কিন্তু সেটাই হচ্ছে প্রশ্ন। আমাদের একটা বিরতি সময় গেল ইকরাম ভাই, আসলে একটা বিরতি নিতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি। ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি দেশের ক্রীড়াঙ্গন কিভাবে চলছে এই নতুন সরকারের অধীনে, সেই বিষয়টি নিয়ে। চাকলাদার ভাইয়ের কাছে একটু জানতে চাই যে সার্চ কমিটিটা গঠিত হয়েছে, কতটা উদ্যোগী মনে হচ্ছে তাদের? এই একটা বিষয়। একটা বিষয় হচ্ছে গত 1 মাসে ক্রিকেট, ফুটবলের বাইরে, এবং সেটি দেশের বাইরে ছিল, আলটিমেটলি এক ধরনের স্থবিরতা কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে। কেন হবে না স্থবিরতা? এই যে সার্চ কমিটিটা তৈরি হলো কাদের মাধ্যমে? আমি একটাই কথা বলি, হোয়াই নট ইকরামুজ্জামান ইন দ্য সার্চ কমিটি? আমি এইটারই উত্তর দেন। তা কারা করলো? একজন লোক 53 বছর ধরে স্পোর্টসটাকে ঘাটায় খাইছে, 0 থেকে ইঞ্চি উপরে উঠছে। তো যারা সার্চ কমিটিতে করলো, কাদের মাধ্যমে, কোন হিসাবে, কার দ্বারা, এবং এটা কি দিবে? এখানে তো দল একটা বানায় একটা সার্চ কমিটি করে দিলাম, নাও চাও খাওয়া দাও, এভাবে তো হয় না। আমি পাশে একটা লোকটা দেখাই দিলাম, এরকম বহু উপযুক্ত লোক আশেপাশে আছে যারা ভিতরে। আপনার কাছে কেন মনে হচ্ছে যে যারা আছেন তারা উপযুক্ত নন? আপনার তো টাচে যেতে হবে, জানতে হবে। শুধু আপনি একটা খেলা নিয়ে থাকলে হবে না। যিনি আমাদের উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, উনি ক্রীড়ার বুঝেনটা কি, কোন কয়টা খেলা উনি খেলেছেন, কোন কয়টা খেলার মাঠে উনি ঢুকেন নাই। তারপরে জানেন ইমরুজ, উনি এক হকি নিয়েই ব্যস্ত, পুরান ঢাকা নিয়ে ব্যস্ত। উনি পেপারে খুব একটা লেখেন না, দেখেও নাই যে উনি স্পোর্টসের ডেভেলপমেন্ট নিয়ে কোনো লেখাঢুকা করেছেন। বাট হি ইজ এ ডাই হার্টেড ম্যান, যেখানে লাগাই দেবেন উনি ভালো কাজ করবেন। কিন্তু বাছার সময় কারা এটা বাঁচলো? আর একটা কথা বলবো, স্পোর্টস নিয়ে যখন কথাই আসতেছে, যে আমাদের যেটাই আমরা করি, যেমন ঢাকার মাঠটা, ফুটবল মাঠ, ঢাকা স্টেডিয়ামের ফুটবল খেলার উপযুক্ত না। পশ্চিমের গ্যালারি থেকে ফুটবলই দেখা যায় না। এটা একটা মাঠ হলো, এটা ক্রিকেটের জন্য তৈরি, না পেয়ে ফুটবল দেওয়া হয়েছে, এবং তার সংস্কার চলছে, চলমান নিশ্চয়ই। হকি মাঠের কথা বলছেন, ফুটবলও বললাম, হকি মাঠ আপনি ওই সাইড থেকে ছোট বল দেখতেই পাবেন না। আমরা যে একটা অ্যাস্ট্রোটার্ফ লাগাইছি, একটা হকি চলতে হলে অ্যাস্ট্রোটার্ফের দরকার। মিনিমাম 7-8 কোটি টাকা লাগে একটা অ্যাস্ট্রোটার্ফ আপনি লে করতে। আনার পরে ওইটা লে করার জন্য কর্ক বিছাইতে হয়, বালু বিছাইতে হয়, পানি দেওয়ার পরে পানি দিতে হবে, পানিটা নেমে যাবে, কিন্তু আবার ছপছপে পানি উপরে থাকতে হবে। ইটস এ প্ল্যান টু গিভ ওয়াটার, কেমনে দিতে হবে আর কি। তো এই একটা মাঠের পরে আরেকটা মাঠ করার জায়গা কোথায় হকির? এই একটা মাঠে কি অ্যাস্ট্রোটার্ফই চলবে সমগ্র বাংলাদেশে? আর কি নাই? তো এই জিনিসগুলো দেখেন আপনারা, এই যে বর্তমান যে কমিটি আছে, তাদের এইগুলো নিয়ে আলোচনা করতে দেন, যে আমরা কোন ডেভেলপমেন্টে যাব। প্রথম ডেভেলপমেন্ট হলো মাঠ। আমাদের সবচেয়ে বড় অভাব হলো মাঠ। আমাদের কোনো মাঠ নেই খেলা, যেটার উপরে ভিত্তি করে আপনারা উপরে উঠবেন। আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু মাঠটা না থাকলে কীটা করবেন?
তারপরে দুস্থদের একটা কমিটি করেন, যে কথা একটু আগে বলেছি, ইকরামুজ্জামানরাও এটা সাপোর্ট দেবে, যে দুস্থ প্লেয়ারদের জন্য একটা ফান্ড থাক, যাতে কেউ অসহায় না যায়। তারপর জাতীয় পুরস্কার দিচ্ছেন আপনারা, জাতীয় পুরস্কার দিয়ে বিদায় করে দিচ্ছেন। আরে ভাই, জাতীয় পুরস্কার একটা ভিজিটিং কার্ড দেন, যে দে উইল গেট দিস ফেসিলিটিস। সেটা কোথায়? এটা কে করবে? তারপর জাতীয় পুরস্কার যারা দিচ্ছেন তারা মান্থলি একটা অনারিয়াম পাক। আমাদের নেলে কিছু আছে, অনেক জাতীয় পুরস্কার প্রাপ্ত আছে যারা ঠিক মতো তাদের মাসই চালাতে পারে না, বাট অনেক বড় খেলছে, খেলার টাইমে এত মন দিছে যে পড়াশোনায় দিতে পারে নাই, এখন খেলা শেষ, এখন আর তো কোথাও বড় চাকরিও পায় না। তো একটা যদি অনারিয়াম থাকতো, তারা এই দিনকালটা এই কষ্টে শেষ করতে হতো না। তারা কিন্তু তাদের ভালো সময়টা আমাদের আনন্দের জন্য ব্যয় করছে, বাট এখন তাদের সময়টা আমরা দেখছি না। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তাই না? ইকরাম ভাইয়ের কাছে একটু জানতে চাই, আলটিমেটলি খেলাটা আমরা মাঠে দেখতে চাই, কারণ খেলার মাধ্যমে অনেক ধরনের সামাজিক অসঙ্গতি বলুন কিংবা মাদকাসক্তি বলুন, সেগুলো থেকে কিন্তু যুব সমাজটা দূরে থাকতে পারে। সেই জায়গাটা থেকে খেলাটা মাঠে রাখার জন্য সরকার এই উদ্যোগটা নেওয়ার দরকার আছে। কিছু কিছু খেলা ধরনের মাঠে আছে, যেমন ক্রিকেট আছে, ক্রিকেট এখনো আছে, কিছু সমস্যা হয়েছিল, তারপর ওরা যে করেছে, এমন ক্রিকেট এখন একটা ভালো অবস্থায় আছে। ক্রিকেট ইন্ডিয়াতে চলেও যাবে, ভারতের বিরুদ্ধে খেলতে যাবে, কিন্তু ঘরোয়া আলটিমেটলি ঘরোয়া ক্রিকেট বলুন বা ঘরোয়া খেলাধুলা বলুন, কিছু নাই। ঘরোয়া ক্রিকেটে কিন্তু একটা এক ধরনের অস্থিরতা চলছে। ফুটবলেও সেম অবস্থা, ফুটবলে অন্যান্য যে কোনো সব ধরনের প্রত্যেকটা খেলাতে কিন্তু একই অবস্থা। আপনি যেটা বলছিলেন যে ফেডারেশনগুলোর যারা কর্তব্যরত ব্যক্তিরা আছেন তারা কি হয়তোবা দেশে নেই, অনেকেই তারা ফেডারেশনগুলোর কি অবস্থা দেখেন, ফেডারেশনগুলো রয়ে গেছে কিন্তু এখন অ্যাডহক বডি অবস্থা বানাতে পারে নাই, এখনো করেনি কিছু। ফেডারেশনগুলোর যে জিনিসটা আছে, ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ 20-এর ক ধারায় এদেরকে সরাই দিতে পারে, বাট ওইটা কিন্তু সমস্যার সমাধান না। আপনি আবার আরেক দলকে, এই 7 জন 8 জনকে আবার আপনি পুনর্বাসন করছেন। আমাদের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সবচেয়ে বড় সমস্যা হয়েছে যোগ্য ক্রীড়া সংগঠকের অভাব। এবং যোগ্য ক্রীড়া সংগঠক যদি না পান, যদি তার দূরদৃষ্টিতা না থাকে, তার প্রজ্ঞা না থাকে, তাহলে